আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 500 জনকে আসামি করে মামলা। 150-এরও বেশি গ্রেফতার। কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। সামনে আরেকটি লড়াইয়ে এনসিপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের। অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঢাকা সহ সারা দেশে বিএনপির মৌন মিছিল। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাল জামাতে ইসলামীর মহাসমাবেশ চলছে। ব্যাপক প্রস্তুতি। প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাবেশ ঘটানোর আশা। এবং অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন। 3 বছরের জন্য সমঝোতা চুক্তি, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আরও 45 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হলো। এদিকে দুপুরে 3 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে আগামীকাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল রেখেছে প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত 8টা থেকে চলমান কারফিউ তৃতীয় ধাপে শনিবার সকাল 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কারফিউ ঘোষণার পর থেকেই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বেলা 11টা থেকে 3 ঘন্টা কারফিউ শিথিলের পর প্রয়োজনের তাগিদে অনেকেই ঘর থেকে বের হতে শুরু করেন। যানবাহন চলাচলও ছিল সীমিত। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান, এই জায়গায় 2টা দোকান, 2টা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জে 4-4টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমার ছেলের নাম তরিকুল, একটা নাম অনেক, 2 ড্রাইভার সহ 2 জনকে ধরে রয়েছে। এই যে আমি 3 ঘন্টা দোকান ধরে কিভাবে চলবো? ঠিক আছে, এভাবে তো চলা অসম্ভব আমার। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 500 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত আটক করা হয়েছে 164 জনকে। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। এনসিপির জুলাই পদযাত্রার গোপালগঞ্জের 3য় দিনে চলমান ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি জানাতে চাই যে গোপালগঞ্জে আজকে শুক্রবার 2 দফায় কারফিউ জারি ছিল। ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত কারফিউ জারি থাকে। 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করা হয়। পরবর্তীতে 2টা থেকে আবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয় এবং এই কারফিউ আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রশাসন ইতোমধ্যে আমাদেরকে জানিয়েছে। গোপালগঞ্জে যে চলমান ঘটনা, গ্রেপ্তার আতঙ্ক বেড়ে গিয়েছে। সেই গ্রেপ্তারে স্থানীয় জনসাধারণ থেকে রিক্সা, ভ্যান, অটো চালক এবং স্কুলগামী যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকেও ধরে নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় তাদের যে পরিবার পরিজন, তাদের আহাজারি দেখা গেছে এবং তাদের একটাই দাবি, যারা ঘটনার সাথে সংযুক্ত তাদেরকেই গ্রেপ্তার করা হোক।
আর যারা নিরপরাধ তাদেরকে যেন গ্রেপ্তার করে হয়রানি করা না হয়, এ ব্যাপারেই তারা প্রশাসনের কাছে তাদের দাবি জানিয়েছেন। সামনে আরেকটি লড়াই আসছে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার। হামলা চালিয়ে এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না। মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। পরে নারায়ণগঞ্জে পথসভায় দলটির নেতারা বলেন, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না, তাদের ফেরা হবে জুলাই যোদ্ধাদের মৃত্যু পরোয়ানার শামিল। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রতিনিধিরা তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল শেষ করে এনসিপির পদযাত্রা এখন ঢাকা বিভাগে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পথসভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন স্থানীয়রা। মুন্সিগঞ্জে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, দেখা হবে নতুন বাংলাদেশে। আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। পরে এনসিপির নেতারা অংশ নেন নারায়ণগঞ্জের পথসভায়। সেখানে তারা বলেন, কিছু পরিবার নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেককে গুম খুন জখম করেছে। দেশের মাটিতে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই মাস জুড়ে দেশের সকল জেলায় পথসভা করবে জুলাই অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিতে চায় দলটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এনসিপির সমাবেশে হামলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ থেকে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেয়া হবে না। বক্তারা বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। এ সময় এনসিপির ওয়ার্ড পর্যায়ের নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন, কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব। আমরা এখনো ট্রিগারে দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেখানে বাধা আসবে সেখানেই আমরা লড়াই করব ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধীরাই এখন রাজনীতিতে বিভ্রান্ত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে মৌন মিছিলের আগে সমাবেশে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেয়া যাবে না। অন্যদিকে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের পরিণতি ভালো হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বিএনপির মিছিল পূর্ব সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন,
আওয়ামী লীগের কাতারে নিয়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপিকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জুলাই ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান জানান তিনি। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন অধ্যত্ত প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে। অন্যদিকে মহানগর উত্তর বিএনপির মিছিল পূর্ব সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতিতে ভোটার স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় সরকারকেই নিতে হবে। যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল নয়াপল্টন, মালিবাগ, মৌচাক হয়ে রামপুরা গিয়ে শেষ হয়। অন্যদিকে পল্লবী থেকে শুরু হয়ে রামপুরা গিয়ে শেষ হয় উত্তর বিএনপির মৌন মিছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে নবাববাড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ এবং সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে মৌন মিছিল করেছে বিএনপি। সকালে জেলা বিএনপির উদ্যোগে নাটোর উপশহর মাঠ থেকে মিছিল বের করা হয়। পরে মিছিলটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গোপালগঞ্জে সহিংসতার আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো এড়াতে পারে না বলে মনে করেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশটা মবের মুল্লুকে পরিণত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিদেশি বিনিয়োগ ব্যাহত হতে পারে। মিজান শাহজাহানের রিপোর্ট। লগি বৈঠা নিয়ে মানুষদেরকে হত্যা করে ৫-৬ জন মানুষকে পিটিয়ে হত্যা করে মব সন্ত্রাস নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মুখোমুখি হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা। মিডফোর্ডে যেটা হয়েছে ওটা রাজনৈতিক অস্থিরতা। কেন হয়েছে আপনি জানেন? কারণ তারা মনে করেছিল তারা এই অস্থিরতা করে পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ মব সন্ত্রাসকে সমাজের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে বলেন, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে সহিংসতা আরো বাড়তে পারে। এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি যে নতুন অধ্যায় সূচনা হয়েছে, আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সে নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। মব সন্ত্রাস বন্ধে সর্বপ্রথম দরকার রাজনৈতিক সদিচ্ছা। এ সময় সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, মব জুলাই চেতনার পরিপন্থী। সাবেক এই পুলিশ প্রধান বলেন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও গোয়েন্দা ব্যর্থতা ছিল। এত বছর পরেও গোয়েন্দা সংস্থা শক্তিশালী না হয় ক্ষোভ জানান তিনি। আমাদের দেশে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এটা আবহমান কাল থেকে চলে আসছে। দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন,
এরকম যত বড় বড় ঘটনা হয়েছে সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। গোপালগঞ্জের ঘটনাটা গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি, এত বড় একটা ঘটনা হতে যাচ্ছে। দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন আমার নিজের কাছেই। মিটপুরে সোহাগ হত্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আশরাফুল হুদা। মবের মাধ্যমে নির্বাচন পেছাতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। এ সময় গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শহরের মাঝখানে ঘটনা, এটা তো উইদিন মিনিটস এটা পুলিশের নলেজে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি পুলিশের কোনো রকম গাফলতি থেকে থাকে, ইভেন মামলা রেকর্ড করার ব্যাপারে যদি হয়, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গুজব কিন্তু আমাদের মব সন্ত্রাস সৃষ্টির প্রধান একটা কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি কাট পেস্ট করে কথাগুলোকে এআই ব্যবহার করে নানাভাবে একজন ব্যক্তিকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি বিটিআরসির কাছে অনুরোধ করব যাতে তারা এই ধরনের পরীক্ষা করে এ ধরনের ঘৃণামূলক অথবা উদ্দেশ্যমূলক অথবা যেগুলি সঠিক নয় সে ধরনের তারা কন্টেন্টগুলি সরিয়ে ফেলবেন। বিতর্কে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 2 দশক পর আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামাতে ইসলামী। এতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুনরুজ্জীবিত জামাত এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার পাশাপাশি ঘোষণা দিতে পারে নতুন জোট গঠনের। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে কোণঠাসা করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে আশার আলো দেখতে পান জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত ও ইসলামী আদর্শের চমকপ্রদ নানা বক্তব্য বিবৃতি দিয়ে অনেকের মনে জায়গা করে নিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন এই হুকুমটা আমরা মানব। আমরা সেই কোরআনের জন্য লড়াই করছি। এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়, মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব। দীর্ঘদিন পর বাধাহীন মুক্ত পরিবেশে ছোটখাটো আয়োজন করলেও এবার ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি। আগামী শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চান দলটির কেন্দ্রীয় নেতারা। লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না, এবং প্রশাসনের সাথেও আমাদের যোগাযোগ আছে, আমাদের নিজস্ব তথ্য বিভাগ আছে, প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হলেও ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা আশা করছি যে আমাদের 19শে জুলাইয়ের সমাবেশটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে গোটা ঢাকা মহানগরী জনগণের জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জামায়াতের এই জাতীয় সমাবেশে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনের নেতাকর্মীরাও। এই সমাবেশ থেকেই রাজনৈতিক জোটের নতুন সমীকরণের আভাস পেতে পারে দলটির আমিরের বক্তব্যে। জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সমাবেশটি সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে 20টি পয়েন্টে 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এই সমাবেশের সফলতা ও ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট গঠন দেশের রাজনীতিতে হতে পারে নতুন মেরুকরণ। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কাল সমাবেশে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জামাতের এই নেতা।
জানান সারা দেশ থেকে সমাবেশে অংশ নিতে এরই মধ্যে লক্ষাধিক নেতাকর্মী ঢাকার পথে। সমাবেশ মঞ্চের সামনে 600-রও বেশি নেতার বসার ব্যবস্থা সহ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সদস্যের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় খুলতে সংস্থাটির সঙ্গে 3 বছরের একটি সমঝোতা স্মারকে সই করেছে অন্তর্বর্তী সরকার। আজ জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। কবে এই চুক্তি হয়েছে সেটি উল্লেখ না করে এই সপ্তাহে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে সই করেন। নানা আলোচনা সমালোচনার মধ্যে এই চুক্তি সই করেছে সরকার। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে বাংলাদেশের মানবাধিকারের প্রচার এবং সুরক্ষায় সহায়তা করবে বলে জানানো হয়েছে। জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার্যালয়টি মানবাধিকার সংস্কারে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় তথ্য ও উদ্ধারমূলক তদন্ত চালাচ্ছে। ভলকার টুর্ক বলেন, এই সমঝোতা স্মারকে সই দেশে মানবাধিকারের প্রতিশ্রুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। স্টারলিংক ব্যবহারে বাংলাদেশের দক্ষতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশে স্টারলিংকের কার্যকর ব্যবহারে সহায়তা করার জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন লরেন ড্রেয়ার। তিনি বলেন, স্টারলিংক 150টি দেশ এবং অঞ্চলে কাজ করে। কোথাও কখনো এত দক্ষতা এবং সিদ্ধান্তমূলক মনোভাব দেখা যায়নি। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজড ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছে ইসলামিক কয়েকটি দল। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে এই নিন্দা জানানো হয়। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আন্দোলন নির্মূল হলেও এই হামলা প্রমাণ করে তারা সহিংসতার রাজনীতি এখনো করছে। দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই গণহত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আহ্বান জানান দলগুলোর নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন, গ্রাফিতি অঙ্কন, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান ও ছাত্র সমন্বয়করা। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এছাড়াও অংশ নেন বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টিস চেয়ারম্যান শামসুল আলম লিটন, সদস্য সচিব কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার ডক্টর ABM শহীদুল ইসলাম এবং গ্লোবাল অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক মেজর জাকির, বিভিন্ন অনুষদের উপদেষ্টা, চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
কিছুদিন স্বস্তি দিলেও আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। 50 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কিছুটা দাম কমলেও এখনো 200 টাকার উপরে কাঁচামরিচ, মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের চালের দাম। মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে রূপালী ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজার, যেখানে থরে থরে সকল সবজি সাজানো থাকলেও দাম চড়া। 50 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। কাঁচামরিচ 220 টাকা কেজি, এটা তো অস্বাভাবিক। সবজিগুলোর দাম বেশি আর কি, সব মিলিয়ে এখন মানুষের নাভিশ্বাস অবস্থা। দোকানিরা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। ধুন্দুল আমরা 50 থেকে 60 টাকা বিক্রি করতেছি, করলা আছে 60 টাকা কেজি, বড়টা আমরা একটু কম বেচতেছি 50 টাকা, আর শসাটার দাম একটু বেশি, ওটা 100 টাকা থেকে শুরু করে 90 টাকার ভিতর আছে। স্বস্তি নেই চালের বাজারেও, যেখানে মিনিকেট 78 থেকে 80 টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। মিল আড়ত খালি, ওখানে কোনো চাল দান নাই। এখন কনজুমার কয়েকটা কোম্পানি এরা সব সিন্ডিকেট করে বসে রয়েছে গুড়াউনজাত করে। দাম বাড়তি সব ধরনের মাছের। 350 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি ওজনের রুই, আর 18 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের ইলিশ, যা মধ্যবিত্তের নাগালের বাইরে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। মধ্যবিত্ত মানুষ আমরা কি 2000, 2500, 3000 টাকা দিয়ে ইলিশ খাওয়া সম্ভব? এখন বাসাতে আবদার করছে ছেলে মেয়ে ইলিশ খাবে, আর নিতে আইছে দিয়ে আগুন বরাবর দাম। আমদানি কম হওয়ার কারণে দামটা বেশি, আনলে আরো কমে যায় তোকা মাছের দাম। তবে স্বাভাবিক রয়েছে মুরগি ও ডিমের বাজার। শুক্রবার 320 টাকা দরে সোনালী ও 170 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের 3 বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় পরিবর্তন এলো। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 39 বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিরিদেঙ্কো এ পদে আসীন হলেন। তিনি ড্যানিশ শ্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। শ্যামিহাল 2020 সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি এবং অর্থনীতিকে সহায়তা করার উপর গুরুত্ব দেবেন। ভারতের বিহারে বজ্রপাতে গত দুদিনে 33 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানায় সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরারিতে 4, পাটনা ও বাঁকায় 2 জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, ঔরঙ্গাবাদ, জামুই এবং সমস্তিপুর জেলায় 1 জন করে মারা গেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় খারাপ আবহাওয়ায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়ার সুয়েদায় সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে টানা 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 360 জনে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। গত বুধবার দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের লোকদের মধ্যে মারধর ও অপহরণের ঘটনার পর সংঘাত তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনা পাঠায় সিরীয় সরকার। সরকারি বাহিনীর গুলিতে 19 জন দ্রুজ বেসামরিক নাগরিকের নিহতের অভিযোগের পর দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার দাবি করে দামেস্ক ও সুয়েদায় সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ তুলেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রকৌশলী সোহেল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এটিএন বাংলার সিনিয়র অনুষ্ঠান পরিচালক কাজলী আহমেদের স্বামী। উত্তরা ৬ নম্বর সেক্টর জামে মসজিদে নামাজে জানাজা শেষে উত্তরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এবারে খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য আগামীকাল অনুশীলনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মাঠে আসার কথা থাকলেও খেলোয়াড়দের বিশ্রাম দিতে বাতিল করা হয় পূর্ব নির্ধারিত সূচি। ২০ জুলাই দিবারাত্রির প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এরপর ২২ জুলাই দ্বিতীয় আর ২৪ জুলাই হবে তৃতীয় টি-20 ম্যাচটি। এর আগে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জিতে দেশে ফেরে ফিল সিমন্সের দল। পাকিস্তানের বিপক্ষেও একই স্কোয়াড রেখেছে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা, ১৫০রও বেশি গ্রেফতার। কাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল। সামনে আরেকটি লড়াইয়ে এনসিপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের। অভ্যুত্থানের স্বপ্ন পূরণে দেশবাসীর প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ঢাকা সহ সারা দেশে বিএনপির মৌন মিছিল। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাল জামাতে ইসলামের মহাসমাবেশ চলছে, ব্যাপক প্রস্তুতি। প্রায় ১০ লাখ নেতাকর্মীর সমাবেশ ঘটানোর আশা। এবং অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন। ৩ বছরের জন্য সমঝোতা চুক্তি, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, @ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।